তাহলে আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা আগের দিন যতটা পড়েছি সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্সড কম্বিনেশনের যে আমাদের কন্ডিশনস ছিল, যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এই কন্ডিশনটা আমরা দেখেছি। আর তার সাথে কিভাবে প্রুভ করতে হয় এটা এই পর্যন্ত আমরা আগের দিনের ক্লাসে দেখেছি। তো আজকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। সুপার কন্ডাক্টিভিটি কি না, সুপার কন্ডাক্টিভিটি সিম্পলি স্টেটস দ্যাট there is no resistance or almost zero resistance in the material. এটা খুবই একটা ইম্পর্টেন্ট জরুরি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সেমিস্টারে আসার প্রবল সম্ভাবনা আছে। A material or an object that shows such properties is known as superconductor. সুপারকন্ডাক্টর মানে যার রেজিস্ট্যান্স একদমই জিরো, অথবা যার রেজিস্ট্যান্স একদমই নিয়ারলি ইকুয়ালস টু জিরো, যার মধ্যে দিয়ে কোনো রকম মানে আমরা পাওয়ার লস দেখতে পাবো না, সেই রকম কন্ডাক্টরকে আমরা সুপার কন্ডাক্টর বলি। আর ওর প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। এইবার তোমাদের কিছু কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে সুপার কন্ডাক্টর আসলে এক্সাম্পলস দিয়ে আর অ্যাপ্লিকেশনস কিছু আমরা বলে দিচ্ছি। সেইখান থেকে জিনিসটা তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটা কি ফিচার্স কিছু আছে, যেটা তোমাদের জেনে রাখা খুব দরকার, যে কি ফিচার্স, কি ফিচার্স অফ সুপার কন্ডাক্টিভিটি। এর কি ফিচার্স কি কি আছে তোমাদের এটা জেনে রাখা জরুরি, যে কি কি ফিচার্স এদের কি কি আছে। যেমন প্রথমেই যেটা আসছে ফার্স্ট ফিচারের মধ্যে, যে জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, যেটা আমি একটু আগে বললাম, যে রেজিস্ট্যান্স যে কন্ডাক্টরের জিরো বা নিয়ার ইকুয়াল টু জিরো তাকে আমরা সুপার কন্ডাক্টর বলি। জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তার মানে ইলেকট্রিসিটি ফ্লোস ফর এভার উইদাউট পাওয়ার লস। ঠিক আছে, তার মানে এটা আমরা বলতে পারবো যে ইলেকট্রিসিটি ফ্লোস ফর এভার উইদাউট পাওয়ার লস, উইদাউট পাওয়ার লস ওয়ান্স ইট স্টার্টস। তার মানে যখন কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে কোনো রকম পাওয়ার লস আমরা দেখতে পাবো না। 2 নম্বর যেটা আছে, যে ক্রিটিক্যাল কিছু কন্ডিশনস আছে যেখানে আমরা সুপার কন্ডাক্টরের যে প্রপার্টি সুপার কন্ডাক্টিভিটি এটা আমরা বুঝতে পারি। যেমন আছে কিছু ক্রিটিক্যাল কন্ডিশনস, কিছু ক্রিটিক্যাল কন্ডিশনসও আছে, এটাও তোমাদের জেনে রাখা উচিত যে কি কি ক্রিটিক্যাল কন্ডিশন আমরা দেখতে পাই। ফার্স্টে হচ্ছে সুপার কন্ডাক্টরের যে প্রপার্টি, যে সুপার কন্ডাক্টিভিটি আমরা বলছি, সেটা কিছু সার্টেন কন্ডিশনসের উপর ডিপেন্ড করে। কিছু সার্টেন কন্ডিশন যদি না থাকে, সেই কন্ডাক্টরটাকে আমরা সুপার কন্ডাক্টরে মডিফাই করতে পারবো না। সো সুপার কন্ডাক্টিভিটি অনলি হ্যাপেন্স আন্ডার সার্টেন কন্ডিশনস। তাহলে আমরা লিখি সুপার কন্ডাক্টিভিটি only happens under certain conditions, under certain conditions, যার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার ভেরি লো টেম্পারেচার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অফেন ভেরি লো টেম্পারেচার। আমরা জানি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বাড়তে থাকে। তাহলে যেহেতু আমার এখানে রেজিস্ট্যান্স জিরো দরকার বা নিয়ারলি ইকুয়ালস টু জিরো, তার মানে আমার টেম্পারেচার ভেরি লো করতে হবে, ভেরি লো টেম্পারেচার থাকতে হবে প্রথমত। ভেরি লো টেম্পারেচার often close to absolute zero, often close to absolute zero.
তারপর যেটা আসছে সেটা হচ্ছে সামটাইমস হাই প্রেসার, সামটাইমস হাই প্রেসার। কিছু কিছু সময় হাই প্রেসারে আমরা কোনো কন্ডাক্টরকে সুপার কন্ডাক্টরে মডিফাই করতে পারি। এই সুপার কন্ডাক্টরের কিছু এক্সাম্পলস হয়, সেটাও তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। এটা হচ্ছে এক্সাম্পলস। এক্সাম্পলস কি কি আছে না, এক্সাম্পলস এর মধ্যে আমার যেটা আছে, ফার্স্ট অফ অল তোমরা এটা লিখবে যে materials like mercury or certain ceramic become superconductor when cooled with liquid helium or liquid nitrogen। মার্কারি অথবা সার্টেন সেরামিক কিছু কম্পাউন্ড আছে যারা সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করে কখন না, যখন আমরা ওটাকে ঠান্ডা করি উইথ লিকুইড হিলিয়াম অথবা লিকুইড নাইট্রোজেন দিয়ে আমরা এতটাই টেম্পারেচার লো করি যাতে আমরা জানি যে ভেরি লো টেম্পারেচার প্রয়োজন হয় সুপার কন্ডাক্টরের প্রপার্টিকে ম্যাচ করানোর জন্য। সো সেই জন্য আমরা বলতে পারি যে ভেরি লো টেম্পারেচারে আমরা কিভাবে করি না, তার সাথে যদি আমরা কুলড উইথ লিকুইড হিলিয়াম অথবা লিকুইড নাইট্রোজেন মিশিয়ে ওই মেটেরিয়ালগুলোকে আমরা এতটাই বেশি ঠান্ডা করে ফেলি যাতে ওদের রেজিস্ট্যান্স নিয়ারলি ইকুয়ালস টু জিরো হয় আর ওরা সুপার কন্ডাক্টরের মতো বিহেভ করে। তাহলে আমরা এক্সাম্পলটা লিখি, materials like mercury or ceramics, কিছু সেরামিক্স কম্পাউন্ড আছে, ceramics become superconductors when cooled with liquid helium or liquid nitrogen। আমরা যখন ওইটাকে লিকুইড হিলিয়াম অথবা লিকুইড নাইট্রোজেন ইউজ করে ঠান্ডা করব তখন আমাদের ওই ম্যাটেরিয়ালস লাইক মার্কারি ও সেরামিক্স আমার বিহেভ করবে হচ্ছে সুপার কন্ডাক্টর হিসেবে। এদের কিছু অ্যাপ্লিকেশনসও থাকে, ওটাও জেনে রাখো যে কি কি সুপার কন্ডাক্টরের অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাই। কোথায় কোথায় সুপার কন্ডাক্টর আমাদের ইউজ হয়, এদেরও অ্যাপ্লিকেশনস অনেক রেয়ার, মানে অনেক কিছু জায়গায় আমরা অ্যাপ্লিকেশনস এদের দেখতে পাই। ফার্স্ট অফ অল আমরা হসপিটালে দেখতে পাই, এমআরআই মেশিনে, এমআরআই মেশিনস ইন হসপিটালস। হসপিটালের এমআরআই মেশিনে আমরা এটা দেখতে পাই। দ্বিতীয়ত আমরা দেখতে পাই হচ্ছে পাওয়ার ট্রান্সমিশনে, এফিসিয়েন্ট পাওয়ার ট্রান্সমিশন, যেখানে আমার লস একদমই কম দরকার সেখানে আমরা দেখতে পাই, কারণ সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তো লস আমার একদমই জিরো হয়। তো এফিসিয়েন্ট পাওয়ার ট্রান্সমিশন বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। এফিসিয়েন্ট পাওয়ার ট্রান্সমিশনে আমরা দেখতে পাই কোয়ান্টাম কম্পিউটিং, যেটা আমরা ফিজিক্সের কোয়ান্টাম ফিজিক্সের কিছু অ্যাপ্লিকেশনসেও আমরা সুপার কন্ডাক্টর ইউজ করি, কোয়ান্টাম কম্পিউটিং। তো এই তিনটে পয়েন্ট মনে রাখলেই হবে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, তোমরা অবশ্যই এই টপিকটা পড়বে। এটা আমাদের সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা শর্ট নোট, যে হোয়াট ইজ সুপার কন্ডাক্টর অথবা সুপার কন্ডাক্টিভিটি কি। তোমরা এখানে এক্সাম্পলস দেবে, অ্যাপ্লিকেশনস দেবে, আর কোন কন্ডিশনে আমরা সুপার কন্ডাক্টর ইউজ করতে পারি, যেমন জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এই কন্ডিশনগুলো অবশ্যই দিয়ে দেবে। আর ক্রিটিক্যাল কন্ডিশনস কিছু থাকে, ভেরি লো টেম্পারেচার আর সামটাইমস হাই প্রেসার। তো এইগুলো যদি তোমরা দেখাতে পারো তাহলে জিনিসটা ঠিকঠাক হবে। তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই। এর পরবর্তী যে এফেক্ট, এইগুলো টোটালি শর্ট নোটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে পেল টায়ার এফেক্ট বা পেল টিয়ার এফেক্ট। তোমরা
দুটোকে দুভাগে বলতে পারো। দুটো এফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একটাকে আমরা বলি পেল্টিয়ার এফেক্ট, আর দ্বিতীয় যেটা আছে সেটাকে আমরা বলি সিব্যাক এফেক্ট। তো পেল্টিয়ার এফেক্ট কি? According to this effect, when electric current passes through a part of a circuit consisting of dissimilar conductors, মানে যদি দুটো আলাদা রকমের কন্ডাক্টর থাকে, ডিসিমিলার কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, there is a difference temperature difference at a junction of two conductors, অবশ্যই দুটো কন্ডাক্টরের টেম্পারেচার কোএফিসিয়েন্ট আলাদা। যদি আমরা একটা কাপার নিয়ে আর একটা সিলভার নিয়েছি, দুজনের টেম্পারেচার কোএফিসিয়েন্ট ডিফারেন্ট হওয়ার জন্য ওদের দুজনের যে জাংশন আছে, যেখানে দুটো কন্ডাক্টর আমরা অ্যাড করেছি, সেই জায়গায় টেম্পারেচারের ডিফারেন্স হবে। এই যে এফেক্টটা, এটাকে আমরা পেল্টায়ার এফেক্ট বলে থাকি। If a circuit wire is made by joining a small piece of bismuth wire, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নেওয়া উচিত। In between copper circuit wire, the temperature rises in the junction where the current goes from copper to bismuth. বিসমাথ আর কপারের দুটো ওয়্যার নিয়ে আমরা যদি দুটো ওয়্যারকে কানেক্ট করি বা আমরা কোনোভাবে দুটোকে জুড়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন কারেন্টটা আমার কপার থেকে বিসমাথের দিকে যাবে তখন টেম্পারেচার রাইজ করবে, অ্যান্ড দ্য টেম্পারেচার ড্রপ ইজ অবজার্ভড অ্যাট দ্য জাংশন হোয়ার ইলেকট্রিক কারেন্ট পাসেস ফ্রম বিসমাথ টু কপার। টেম্পারেচার ড্রপ হবে কখন? যখন আমাদের কারেন্টটা কোথা থেকে কোথায় ফ্লো করবে না, বিসমাথ থেকে কপারের দিকে যখন ফ্লো করবে, সেই কন্ডিশনে আমরা যদি দুটো কন্ডাক্টর এভাবে দেখাই, ধরো একটা কাপার আছে আর একটা বিসমাথ আছে, ধরো আমরা এটা কাপার নিয়েছি আর একটা বিসমাথ নিয়েছি, তাহলে একটা কাপার নিয়েছি আর একটা আমরা বিসমাথ নিয়েছি, তাহলে কারেন্ট যদি আমার কাপার থেকে বিসমাথের দিকে ফ্লো করে, তাহলে সেই ক্ষেত্রে আমার টেম্পারেচার রাইজ হবে। আর যখন বিসমাথ থেকে কারেন্ট আমার ফ্লো করবে হচ্ছে কপারের দিকে, তখন টেম্পারেচার আমরা ড্রপ রিয়ালাইজ করতে পারবো। এই এফেক্টটা পেল্টায়ার এফেক্ট বা পেল্টিয়ার ইফেক্ট বলা হয়। তোমরা এইটা শর্ট নোটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে নিই। এরপর যেটা আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেল্টিয়ার এফেক্ট। সিব্যাক এফেক্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জরুরি পয়েন্ট। সিব্যাক এফেক্ট কি? হোয়েন হিট ইজ অ্যাপ্লাইড টু ওয়ান অফ দ্য টু কন্ডাক্টর, সেখানে দেখো আমরা দুটো কন্ডাক্টর দেখিয়েছি, একটা ওয়্যার এ একটা ওয়্যার বি, or semiconductors that metal heats up, যদি আমরা দুটোকে জাংশন করে একটা জায়গায় হিট দিই, কোনো একটা, দেখো আমরা এখানে একটা বাতি নেওয়া হয়েছে, বাতি নিয়ে এদের যে দুটো ওয়্যার এ আর ওয়্যার বি এর যে জাংশন, সেই জাংশনে যদি আমরা ওই বাতিটা দিয়ে হিট আপ করি, consequently the valence electrons present in this metal flows towards the cooler metal, মানে যে মেটালগুলো আমার ওই মানে ওয়্যারের মধ্যে আছে সেটা কুলার বা ঠান্ডা মেটালের দিকে যেতে থাকবে। দিস হ্যাপেন্স বিকজ ইলেকট্রন মুভস টু হোয়ার এনার্জি ইজ লোয়ার, মানে আমরা অলওয়েজ জানি যে হায়ার এনার্জি টু লোয়ার এনার্জি আমাদের ইলেকট্রন ফ্লো করে। যদি আমরা একটা ব্যাটারি নিয়ে সাপ্লাই দিই, তার মানে ইলেকট্রন বা কারেন্ট ফ্লো করছে এই দিক বরাবর, ইলেকট্রন অপোজিট বরাবর ফ্লো করে, আমরা এটা জানি। যেদিকে কারেন্টের ডিরেকশন তার অপোজিট দিকে আমার ইলেকট্রনের ডিরেকশন। মানেটা কি? মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে বা হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জির দিকে আমার ইলেকট্রন ফ্লো করবে। ইফ দ্য মেটালস আর কানেক্টেড থ্রু অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, যদি আমার মেটালটাকে, দুটো মেটালকে যদি আমি একটা ইলেকট্রিক সার্কিট, যেখানে এখানে মিলি ভোল্টস বা ভোল্ট মিটার যদি আমি কানেক্ট করে দিই, ডিরেক্ট কারেন্ট ফ্লোস থ্রু দ্য সার্কিট। আর একটা ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট একটা ফ্লো করতে আমরা দেখতে পাবো, দিস ভোল্টেজ ইজ জাস্ট আ ফিউ মাইক্রো ভোল্টস, খুবই কম একটা ভোল্টেজ এখানে ফ্লো করে পার কেলভিন টেম্পারেচার ডিফারেন্স। দ্য সিব্যাক এফেক্ট অ্যান্ড ইটস রিজাল্ট্যান্ট থার্মো ইলেকট্রিক এফেক্ট ইজ রিভার্সিবল প্রসেস। তাহলে যে প্রসেসে আমার এই সিব্যাক ইফেক্টটা ঘটে থাকে সেটা একটা রিভার্সিবল প্রসেস। তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে। এই যে ওয়্যার দুটো এঁকেছি, এটা ওয়্যার ওয়ান ওয়্যার টু, এদের দুটো এন্ড যে আছে, এদের এই দুটো এন্ডকে আমরা ভোল্ট মিটারের সাথে কানেক্ট করে দিয়েছি, যেটা মিলি ভোল্ট মিটার বা মাইক্রো ভোল্ট মিটার। খুবই কম একটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা টেম্পারেচারে একটা, সরি, খুব কমই একটা, মানে টেম্পারেচার ডিফারেন্স খুবই কম থাকে, আর তার সাথে সাথে আমাদের যে ভোল্ট মিটারের যে ডিফ্লেকশন সেটা খুবই কম হয়, সেই জন্য মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্টে আমরা ব্যাপারটা করে দেই। তাহলে পেল্টায়ার এফেক্ট আর সিব্যাক এফেক্ট, এই দুটো এফেক্ট খুব জরুরি। এরপরে যেটা আসছে, কিছু এখানে প্রবলেমস দেওয়া আছে যেগুলো
এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেটা আগের বারেও তোমাদের এক্সামে এসছে, যে রেজিস্ট্যান্সের যে ব্যান্ডের যে কালার থাকে সেই কালার কোড অনুযায়ী আমাদের কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে। এগুলো আগের ইয়ারেও এসছে, আমি নিজে দেখেছি, তাই ভাবলাম যে তোমাদের এখানে অ্যাড করে জিনিসটা দেখিয়ে দিই, যাতে পরবর্তী সময় বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে এটা কি বলছে দেখো কোয়েশ্চেনটা ভালো করে। ফর আ পার্টিকুলার কার্বন রেজিস্ট্যান্স, কালার অফ ফার্স্ট থ্রি ব্যান্ডস আর ইয়েলো, ভায়োলেট, ব্লু অ্যান্ড দ্য লাস্ট কালার ইজ সিলভার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স? তাহলে এবার তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে জিনিসটা বলছে। তো এখানে কালার ব্যান্ডের একটা ব্যাপার আছে, যে কার্বন রেজিস্ট্যান্স কালার, মানে পার্টিকুলার কার্বন রেজিস্ট্যান্স কালার অফ ফার্স্ট থ্রি ব্যান্ডস আর ইয়েলো, ভায়োলেট অ্যান্ড ব্লু। ইয়েলো, ভায়োলেট অ্যান্ড ব্লু অ্যান্ড দ্য লাস্ট কালার ইজ সিলভার। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের দেখো ব্যাপারটা হচ্ছে কিনা, ফার্স্ট আর সেকেন্ড ব্যান্ড যেটা থাকে, বা ফার্স্ট আর সেকেন্ড ব্যান্ড যেটা থাকে, রিপ্রেজেন্ট দ্য সিগনিফিক্যান্ট ফিগার। আর আমাদের যে লাস্টে যে সিলভারটা দেওয়া থাকে এগুলো মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ হয়। বা ফোর্থ ব্যান্ড যেটা থাকে, যে সিলভার দেওয়া আছে, এটা আমরা টলারেন্স হিসেবে ইউজ করি। যেমন আমাদের সিলভারের ক্ষেত্রে টলারেন্স আছে, তার সাথে সাথে গোল্ডের ক্ষেত্রে টলারেন্স আছে। যেমন টলারেন্সের ক্ষেত্রে যদি আমি একটা তোমাদের টেবিল বানিয়ে দেখাই যে টলারেন্স কি কি আছে, দেখো, সিম্বল অফ কালার ইন ফার্স্ট লেয়ার, মানে আলাদা আলাদা যে ইয়ে আছে না, তার আলাদা আলাদা কালার হয়। আর আমাদের থার্ড ব্যান্ড যেটা ইউজ হয় সেটা মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ হয়। যেমন আমি লিখিয়ে দিচ্ছি, যেমন কালার, কালার থাকে প্রথম, তারপরে হচ্ছে আমার সিম্বল অফ কালার ইন ফার্স্ট লেটার, এরপর যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যান্ড রিপ্রেজেন্ট দ্য সিগনিফিক্যান্ট ফিগার। আমি এক্সাম্পল দেওয়ার জন্য কিছু ব্যান্ড আমি লিখে দিচ্ছি, যে ওদের কি থাকে। রিপ্রেজেন্টস সিগনিফিক্যান্ট ফিগার, এরপর যেটা থার্ড ব্যান্ড থাকে অ্যাজ মাল্টিপ্লায়ার, থার্ড ব্যান্ড অ্যাজ মাল্টিপ্লায়ার। ফোর্থ ব্যান্ড হচ্ছে আমার কালার যেটা থাকে, ফোর্থ ব্যান্ডের কালার কি কি থাকে সেটা জানতে হবে। আর আমার শেষে যেটা থাকে ফোর্থ ব্যান্ড অ্যাজ টলারেন্স, আমরা ফোর্থ ব্যান্ড যেটা থাকে সেটাকে টলারেন্স হিসেবে ইউজ করি। ফোর্থ ব্যান্ড এজ টলারেন্স। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কালার যে থাকে, প্রথমে ব্ল্যাক থাকে, তারপরে ব্রাউন থাকে। ব্ল্যাকটা একটা করে আমরা লিখবো, যে প্রথমে ব্ল্যাক, তারপর থাকে ব্রাউন। এইখানে যেমন তোমাদের অঙ্কটা দেওয়া আছে যে ইয়েলো আছে, ভায়োলেট আছে, ব্লু আছে, লাস্ট কালার ইজ সিলভার, মানে ওটা টলারেন্সকে নির্দেশ করছে। তারপর থাকে রেড, তারপরে অরেঞ্জ, তারপর ইয়েলো, তারপর থাকে হচ্ছে আমাদের গ্রিন, তারপর থাকে ব্লু, তারপর ভায়োলেট, গ্রে আর হোয়াইট। এবার আমরা যদি সিম্বল লিখি, তো ব্ল্যাকের ফার্স্ট লেটার হচ্ছে আমার বি হবে, এটারও আমার বি হবে, রেডের আর হবে, অরেঞ্জের ও হবে, ইয়েলোর ওয়াই হবে, গ্রিনের জি হবে, ব্লুরও বি হবে, ভায়োলেটের ভি হবে, রেড জি, আর হোয়াইটের ডাব্লিউ।
ফার্স্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট রিপ্রেজেন্ট দ্য সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমার ব্ল্যাকের ক্ষেত্রে হয় 0, ব্রাউনের ক্ষেত্রে হয় 1, রেডের ক্ষেত্রে হয় 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8 অ্যান্ড হোয়াইট হচ্ছে আমার 9। আর থার্ড ব্যান্ড অ্যাজ মাল্টিপ্লায়ার, তৃতীয় যে ব্যান্ডটা থাকে ইয়েলো আর ভায়োলেট তো আমরা গেল, আর ব্লু যেটা আছে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার হিসেবে থার্ড ব্যান্ড অ্যাজ মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লায়ার কীভাবে করবো না, এটা যেমন আছে তার 10⁻0, তারপরটা হবে 10⁻1, তারপরটা হবে 10 স্কোয়ার, তারপরটা হবে 10⁻3, তারপরটা আছে 10⁻4, তারপর আসছে 10�5, তারপর আসছে 10⁻6, তারপর আসছে 10⁻7, তারপর আসছে 10⁻8, তারপর আসছে 10⁻9। এগুলো হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে ফোর্থ ব্যান্ডে যে কালার আছে প্রথমটা হয় আমাদের গোল্ড, তারপর আছে সিলভার, আর যদি কোনো কালার না থাকে আমরা লিখবো নো কালার। যদি ফোর্থ ব্যান্ড কিছু কোনো কালার দেওয়া না। টলারেন্স গোল্ডের ক্ষেত্রে হয় 5% প্লাস মাইনাস 5%, সিলভারের ক্ষেত্রে হয় 10%, আর নো কালার যখন থাকে তখন সেটা হয়ে যায় 20%। তো এর আগে মানে টলারেন্সের আগে অলওয়েজ আমাদের প্লাস মাইনাস লেখাটা জরুরি। তাহলে এইখানে আমরা কিভাবে এটা সলভ করব, তাহলে ফার্স্ট টু কালার রিপ্রেজেন্ট দ্য সিগনিফিক্যান্ট ফিগার। ফার্স্টের যে দুটো ফিগার আছে আমার সিগনিফিক্যান্ট ফিগারকে নির্দেশ করছে। তাহলে আমরা প্রথমে যে নিউমেরিক্যালসটা আছে সেটা দেখে আমরা পড়বো যে কী কী কালার কোড দেওয়া আছে। ইয়েলো আর ভায়োলেট, চারটে কালার আমাদের সলিউশন যদি আমরা করি, এখানে চারটে কালার যে দেওয়া আছে তার মধ্যে প্রথম তিনটে কালার হচ্ছে আমার ইয়েলো, ভায়োলেট, ব্লু। তাহলে প্রথম হচ্ছে ইয়েলো, ভায়োলেট আর ব্লু 3 নম্বর কালার, আর 4 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিলভার। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ইয়েলো আর ভায়োলেট আমার সিগনিফিক্যান্ট ফিগারকে নির্দেশ করছে। সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, এটাও আমার সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগারকে নির্দেশ করছে। 3 নম্বর যে কালার দেওয়া আছে, থার্ড কালার যেটা ব্লু দেওয়া আছে, এটা আমাদের মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করছে। ব্লু হচ্ছে আমার মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ হচ্ছে। আর সিলভার যেটা দেওয়া আছে আমার, সিলভারটা আমার টলারেন্স হিসেবে ইউজ হচ্ছে। এবার তোমরা শুধু এখান থেকে দেখে দেখে ভ্যালুটা বসাবে। তাহলে আমার কি কি দেওয়া আছে, প্রথমে ইয়েলো দেওয়া আছে। ইয়েলোর ক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে আমার ব্ল্যাক, ব্রাউন, রেড, ইয়েলো, 0, 1, 2, 3, 4। তাহলে আমার আসছে এটা ইয়েলোর ক্ষেত্রে হচ্ছে 4। লেখাটা একটু এদিক ওদিক হয়েছে, অসুবিধা নেই, তোমরা দেখে নিও কোনটা কাছে। তাহলে আমরা লিখতে পারবো যে ইয়েলোর ক্ষেত্রে হচ্ছে 4। তাহলে ইয়েলোর ক্ষেত্রে হচ্ছে আমার 4। তারপর দেওয়া আছে ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে আমার 7। তাহলে 47 ইন্টু, এটা মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লায়ারকে। থার্ড ব্যান্ড দেওয়া আছে হচ্ছে ব্লু, ব্লুর মাল্টিপ্লায়ার হচ্ছে আমার, ব্লুর মাল্টিপ্লায়ার হচ্ছে 10⁶। ব্লু হচ্ছে 10⁶। আর টলারেন্স দেওয়া আছে আমার সিলভার, সিলভার টলারেন্স হচ্ছে 10%। প্লাস মাইনাস 10% লিখবো, এটাই হয়ে যাবে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু। সো দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ভ্যালু। Value of resistance. তাহলে আমরা এটাই রেজিস্ট্যান্সের ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার আনসার। তো এইভাবে যদি কোনো ন্যুমেরিক্যালস আসে তোমরা একটু এই চার্টটা যদি মাথার মধ্যে রেখে দাও তাহলে ইজিলি তোমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরকম তোমরা নিজেরাও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেবে, তার সাথে ইজিলি এটা করা যাবে, কোনো চাপের বিষয় নেই।
এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের কম্বিনেশন। তো প্রথমেই আসে যেটা, সেটা হয়ে যাচ্ছে আমার সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন মানে এইসব জিনিস আগেও অনেকবার আমি বলেছি যে কম্বিনেশন হয় রেজিস্ট্যান্সের, যে কোন কম্বিনেশন হয়, কোন কম্বিনেশন আসে না আসে। এবং সিরিজ কম্বিনেশনের ব্যাপার এখানে কথা বলা হচ্ছে যে সিরিজ কম্বিনেশন কি। সিরিজ কম্বিনেশন একটা ড্র করে ফেলি এইভাবে। ধরো তিনটে রেজিস্ট্যান্স দিয়ে আমি দেখাচ্ছি, R1 R2 R3, তিনটে রেজিস্ট্যান্স দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তাই এখানে ডিসি সোর্স আমি কানেক্ট করে দিই। তো এখানে তিনটে রেজিস্ট্যান্স আমি দেখিয়েছি, R1 R2 অ্যান্ড R3। তো এই টার্মিনালটাকে আমি ধরবো এ, এইটা বি, এটা সি, এটা ডি। আমরা সবাই জানি যে সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সিম্পলি অ্যাড হয়ে যায়। তাও যদি প্রুভ করতে দেয় কখনো, তাহলে তোমাকে এগুলো একটু জিনিসটা দেখিয়ে দেখিয়ে করতে হবে যে কিভাবে জিনিসটা সলিউশন হয়। তাহলে আমি এখান থেকে যে পোটেনশিয়াল ডিফারেন্স পাবো অ্যাক্রস ইচ রেজিস্টার, আমি কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্টার, অ্যাক্রস ইচ রেজিস্টার আমি লিখতে পারবো যে ভি এ মাইনাস ভিবি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি টার্মিনাল, ভি এ মাইনাস ভিবি, এটা আমি লিখতে পারবো আই ইন্টু আর। এখানে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমার কারেন্টের ভ্যালু সেম, আর যখন আমি এখানে কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে আমি আলাদা ভোল্টেজ ড্রপ দেখতে পাবো, এইখানে আলাদা ভোল্টেজ ড্রপ আমি দেখতে পাচ্ছি। আর তিন তিন নম্বর রেজিস্ট্যান্স, সরি এটা আর থ্রি হবে, আর থ্রিতেও আমি আলাদা ভোল্টেজ ড্রপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে যদি এ আর বি এর মধ্যে আমরা ভোল্টেজ ড্রপ দেখি, তাহলে হয়ে যাবে কারেন্ট সিরিজের ক্ষেত্রে প্রত্যেক ব্রাঞ্চের মধ্যে দিয়ে সেম ফ্লো করবে। যদি কারেন্ট এখানে আমি আই নিয়ে থাকি, তাহলে প্রত্যেক ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমার আই কারেন্টই ফ্লো করবে। এটা তোমরা নো ডাউট থাকো যে সিরিজের ক্ষেত্রে, ফর সিরিজ কানেকশন, সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমার কারেন্ট সেম থাকে কিন্তু ভোল্টেজ আমার ডিফারেন্ট হয়। এই কথাটা যেন মাথায় সেট থাকে। তাহলে আই ইন্টু R1, এটা আমি এক নম্বর ইকুয়েশন নাম দিতে পারি ভিবি মাইনাস ভিসি, বা ভিবি টু সি, যে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিবি মাইনাস ভিসি, এটা হয়ে যাবে আই ইন্টু R2। এটাকে আমি ইকুয়েশন 2 হিসেবে নাম দিতে পারি। আর একটা যেটা আছে সেটা হয়ে যাবে ভিসি মাইনাস ভিডি, যেটাকে আমরা আই ইন্টু R3 হিসেবে নাম দিতে পারি, আর যেটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন হিসেবে লিখতে পারি। তাহলে আমরা তিনটে ইকুয়েশনকে যদি অ্যাড করি, তাহলে আমি কি পাবো? তাহলে if we add three equations, now adding equation 1 2 and 3, যদি তিনটি ইকুয়েশনকে আমরা অ্যাড করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি ইকুয়ালস টু দেখতে পাবো আই কমন নিয়ে R1 প্লাস R2 প্লাস R3। আমরা জানি যে সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যায়, কিন্তু কিভাবে প্রুভ করা হয় সেটা এখান থেকে করতে হবে। ভিভি ভিভি আউট হয়ে যাবে, ভিসি ভিসি আউট হয়ে যাবে। তাহলে থাকছে আমার পরে কোনটা, না ভি এ মাইনাস ভিডি ইকুয়ালস টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে আর, যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তিনটে ধরে নিই, তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারবো যে ভি এ মাইনাস ভিটি ইকুয়ালস টু আই আর। তাহলে লেট আমরা যদি ধরে নিই যে আর বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RB the equivalent resistance across the terminal A and D, across the terminal A and D, A আর D এর মধ্যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার R হয়,
সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো যে ভি এ মাইনাস ভিটি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আমি এখান থেকে একটা কনক্লিউশনে আসতে পারি যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স ফর সিরিজ কানেকশন, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে তাহলে নাও the equivalent resistance the equivalent resistance equivalent resistance for series connection আমরা লিখতে পারবো যে R equals to R1 plus R2 plus R3 সিম্পলি এড হয়ে যায়, এটাই হয়ে যায় আমার আনসার। তাই তোমরা যখন এটাকে যদি কোনোভাবে সিরিজ কম্বিনেশনের আলটিমেট কি ভ্যালু আছে সেটা তোমাকে বের করতে দেয়, সেই ক্ষেত্রে তুমি এইভাবে জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবে। বোঝা গেছে? এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন কি হয় এটাও তোমাদের জানাটা জরুরি। তাহলে এখানেও আমি তিনটে রেজিস্ট্যান্স ড্র করবো যারা প্যারালাল কানেকশনে আছে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে কারেন্ট আমার প্রত্যেক ব্রাঞ্চের মধ্যে দিয়ে আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু এর যে ভোল্টেজ প্রত্যেক ব্রাঞ্চের আন্ডারে যে ভোল্টেজ ড্রপ থাকে সেই ভোল্টেজ ড্রপের ভ্যালু কিন্তু সেম। তাহলে এখানে তিনটে রেজিস্ট্যান্স আমি দেখে নিচ্ছি, R1 R2 অ্যান্ড R3। এটা আমি একটা ডিসি সোর্স এখানে লাগিয়ে নিয়েছি, কারেন্ট এখান দিয়ে ফ্লো করছে আই। এইখানে এসে কারেন্ট তিনটে ভাগে যেতে পারবে, এইভাবে এইভাবে আর এইভাবে। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা I1, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে I2, আর শেষের যে ব্রাঞ্চ আছে তার মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো করছে I3। তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটে ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমার আলাদা আলাদা কারেন্ট গেল। কিন্তু কিন্তু কি তোমাদের মাথায় রাখতে হবে যে এদের যে প্রত্যেক রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে ভি, সেইটা কিন্তু R1 এর অ্যাক্রসেও ভি, আই R2 এর অ্যাক্রসেও ভি, আর R3 এর অ্যাক্রসেও ভি। তাহলে ফর প্যারালাল কম্বিনেশন আমি কি লিখতে পারবো, তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে, তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে না এক্ষেত্রে আমার ফর প্যারালাল কম্বিনেশন আমার ভোল্টেজ ড্রপ সেম থাকবে, তো কারেন্ট হয়ে যাবে আমার ডিফারেন্ট। কারেন্টের ভ্যালু আমার ডিফারেন্ট, কিন্তু ভোল্টেজ যে প্রত্যেকের অ্যাক্রসে, এর অ্যাক্রসেও ভি, এর অ্যাক্রসেও ভি, এর অ্যাক্রসেও ভি, প্রত্যেক ব্রাঞ্চে আমার ভোল্টেজ ড্রপ কিন্তু সেম। তাহলে আমি বলতে পারি যে কারেন্ট যে আসছে আই, সেটা তিনটে ভাগে ভেঙে যাচ্ছে, একটা I1, একটা I2, একটা I3। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে লেট ভি হচ্ছে আমার বি দ্য ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স, বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স across each resistor। প্রত্যেক রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স যে আসছে সেটা হচ্ছে আমার আই। আর I1 I2 I3 এই তিনটে হচ্ছে আমার আর দ্য কারেন্টস থ্রু দ্য রেজিস্টার, আর দ্য কারেন্টস থ্রু দ্য রেজিস্টার।
ঠিক আছে, তাহলে আমি এক্ষেত্রে কি সিচুয়েশনে আসতে পারবো যে আই সমান আমার তিনটে ভাগে ভাঙছে I1 প্লাস I2 প্লাস I3। তাহলে আই কারেন্ট আমার তিনটে ভাগে ভাঙছে I1 I2 I3। তাহলে আমি এখান থেকে I1 সমান কি বের করতে পারবো, টোটাল যে ভোল্টেজ আছে ভি, আর এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স আছে R1। I1 যাচ্ছে R1 ব্রাঞ্চে, তাই R1, আর এর মধ্যে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে ভি বাই R1 এটা আমি লিখতে পারবো। তাহলে I2 ইকুয়ালস টু আমি লিখতে পারবো ভি বাই R2। I3 জায়গায় আমি লিখতে পারবো ভি বাই R3। এই তিনটে কনক্লুশনে আমি এখান থেকে আসতে পারবো। তাহলে এবার যদি আমি এই ভ্যালুগুলোকে এখানে পুট করি, অথবা আমি যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টোটালটার ক্ষেত্রে যদি আর ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে if R be the equivalent resistance, if R be the equivalent resistance, আমার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, আর যদি আই, যদি ক্যাপিটাল আই যদি ইকুইভ্যালেন্ট কারেন্ট হয়, তাহলে আমি লিখতে পারবো ভি বাই ক্যাপিটাল আর। এইবার যদি আমি এর ইকুয়েশনের ভ্যালুগুলো পুট করি, ভি বাই আর ইকুয়ালস টু ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি। যেহেতু আমি এই ইকুয়েশনের ভ্যালুটা পুট করলাম, যে আমরা জানি ক্যাপিটাল আই ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমি ভি কমন নিয়ে নিই, তাহলে আমার আসবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হয়ে যাচ্ছে আমার ভি বাই আর ইকুয়ালস টু। তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে ভি ভি আবার আউট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারবো যে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 plus 1/R3. This is the equivalent resistance for parallel combination. 1/R equals to 1/R1 plus 1/R2 plus 1/R3। তাহলে এটা আমার ভীষণ ইম্পর্টেন্ট, প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, যেমন এর আগেরটা ছিল সিরিজ কম্বিনেশনে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে। তো এই দুটো জিনিসই তোমাদের দেখে রাখতে হবে। এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইএমএফ, টার্মিনাল ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি, আমি যে সোর্সটা ইউজ করব সেই সোর্সটা যে রেজিস্ট্যান্স, একটা প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে। যেমন আমি যে সোর্সটা ইউজ করছি তারও একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। সেই ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্সকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। চলো তাহলে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করে দেখানোর চেষ্টা করি যে কি রকম ভাবে এরা বলতে চাইছে। তাহলে আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি আর এর সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করব, ডিসি সোর্স কানেকশন করব, ঠিক এইভাবে। তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে আমার আই, এই যে সোর্সটা নিয়েছি তার ভ্যালু ই, আর এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকে আমি স্মল আর দিয়ে ডিনোট করছি। তাহলে আমি এখানে যে নিয়েছি লেট, কি কি নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে লেট cell of EMF E capital E and internal resistance small r. And internal resistance যেটা আছে সেটা হচ্ছে আমার small r is connected through a external resistance। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারবো যে স্মল, এই যে ক্যাপিটাল ই যেটা হবে এর ভ্যালুটা কত আসবে না, এই ইন্টারনালি যে একটা ভোল্টেজ ড্রপ হবে আর তার সাথে এই রেজিস্ট্যান্সের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে তার সাথে সমান। তাহলে আমি লিখতে পারবো ই এর ভ্যালু যে ক্যাপিটাল ই সেটা হয়ে যাবে আমার আই আর প্লাস আই ইন্টু স্মল আর,
অথবা যদি আমি এখান থেকে ক্যাপিটাল আই কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু ই। অথবা এখান থেকে যদি আমি কারেন্ট বের করি, কারেন্ট চলে আসবে আমার ক্যাপিটাল ই বা ইএমএফ অফ দ্য সেল ডিভাইডেড বাই আর প্লাস আর। এটাই হচ্ছে আমার কন্ডিশন বা রিলেশন বিটুইন ইএমএফ টার্মিনাল ভোল্টেজ কারেন্ট অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। অথবা এটাকে আমরা লিখতে পারবো যে টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। কারণ এর একটা রেজিস্ট্যান্স আছে এক্সটার্নালি কানেকশন, আর এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা নিজস্ব যে রেজিস্ট্যান্স সেটা আমার স্মলার, এটাকে আমরা টোটাল রেজিস্ট্যান্সও বলতে পারি। ঠিক আছে, তাহলে টার্মিনাল ভোল্টেজ যেটা আসবে আমার বা এর টার্মিনালে যে ভোল্টেজ আমার আসবে সেটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। আর লস্ট ভোল্টেজ বা ইন্টারনালি যে পরিমাণ লস্ট হচ্ছে সেটা হয়ে যাবে কারেন্ট ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমরা দুটো কনক্লুশনে আসতে পারি যে টার্মিনাল ভোল্টেজ যেটা আমার আসবে, টার্মিনাল ভোল্টেজ যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে আমার ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এখানে আই হচ্ছে আমার কারেন্ট অ্যান্ড আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এরপর যেটা আসছে আমার লস্ট ভোল্টেজ বা যে পরিমাণ ভোল্টেজ আমার সার্কিটের মধ্যে লস্ট হচ্ছে সেটাকে আমরা বলি লস্ট ভোল্টেজ, ইকুয়ালস টু হয়ে যাবে আমার আই ইন্টু স্মল আর। অথবা আমরা লিখতে পারবো কারেন্ট ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। কারেন্ট ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা হয়ে যাচ্ছে আমার লস্ট ভোল্টেজ। এবার অনেক সময় এফিসিয়েন্সি বের করতেও বলে, এফিসিয়েন্সি তোমাকে বের করতে হতেও পারে, কেউ বলতে পারে যে এফিসিয়েন্সি বের করো। এফিসিয়েন্সি এবার যেটা আসবে বা কর্মদক্ষতা, এফিসিয়েন্সি বা যেটাকে আমরা কর্মদক্ষতা বলে থাকি, যেটাকে আমরা ইটা দিয়ে দেখাই, ইটা, ওটা কত? এফিসিয়েন্সি মানে হচ্ছে তুমি কতটা আউটপুট পেয়েছো উইথ রেসপেক্ট টু ইনপুট। তাহলে আমরা এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু লিখতে পারবো আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100। আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100, যেটা আমরা এফিসিয়েন্সিকে পার্সেন্টেজে বের করছি। তাহলে আমি আউটপুট হিসেবে পেয়েছি হচ্ছে, আউটপুটে আমার হচ্ছে পাওয়ার ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট, আর ইনপুট আমরা দিয়েছি হচ্ছে ই ইন্টু আই, যেহেতু আমার ব্যাটারির ইএমএফ হচ্ছে ই ইন্টু 100%। আমার কারেন্ট কারেন্ট যদি কেটে যায় তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি এখান থেকে ই বাই ক্যাপিটাল ই ইন্টু 100%। এবার যদি আমি ভ্যালু পুট করি, ভি এর জায়গায় আমি বসাতে পারবো আই ইন্টু আর, অথবা আর ই এর জায়গায় আমি বসাতে পারবো আই ইন্টু আর প্লাস আর ইন্টু 100%। এখানে আই আই যদি কেটে দিই তাহলে আমি আলটিমেট যেটা আনসার আমার আসছে, এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু আর বাই আর প্লাস আর ইন্টু 100%। দিস উইল বি দ্য efficiency for this circuit। এটা ভীষণ জরুরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ইকুয়েশনটা সবাই মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি আমার যেটা এফিসিয়েন্সি এলো সেটা এলো এটা ইকুয়ালস টু আর বাই আর প্লাস আর। তাহলে এতটা গেল।
এর পরবর্তী যে জিনিস আছে, ম্যাক্সিমামটাই আমরা কভার আপ করে ফেলেছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। তো কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেমন প্রথম কোয়েশ্চেনটা দেখো, এখানে বলেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে এ অ্যান্ড বি এর মধ্যে। এ অ্যান্ড বি এর মধ্যে কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সেটা তোমায় বের করতে বলেছে। এইগুলো সলভ করার জন্য তোমাকে বুঝতে হবে যে কোনটা কোন কম্বিনেশনে আছে। তাহলে এইখান দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এইটা যে 6 ওহম রেজিস্টার আর 3 ওহম, এই দুটো রেজিস্ট্যান্স আমার আছে সিরিজে। তাহলে এ আর সি এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে, তাহলে আলটিমেট যেটা 6 আর 3 ওহম যেটা রেজিস্ট্যান্স আছে এ আর সি এর মধ্যে, একটা আছে আমার 6 ওহম এ আর সি এর মধ্যে, আর একটা যেটা 6 আর 3 আছে, এরা সিরিজে আছে না প্যারালালে আছে তোমাকে বুঝতে হবে। এইখান দিয়ে যদি তুমি কারেন্ট পাঠিয়ে দেখো, ধরো এইখান দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, যখনই কারেন্ট ভাঙবে, ধরো এ পয়েন্ট থেকে আমি কারেন্ট পাঠানো শুরু করছি, এইদিকে একটা গেল, এইদিকে একটা গেল, এইদিকে একটা গেল, তো এই কারেন্টটা গিয়ে দেখো এ একটাই পথ দিয়ে যাচ্ছে, তার মানে আমি যখনই একটা পথ পাবো, যখনই কারেন্ট ডিভাইডেড হবে না, কারেন্ট যদি কোনো পথে ভেঙে না যায়, তার মানে তুমি জানবে যে এরা সিরিজ কম্বিনেশনে আছে। যখনই কারেন্ট দুটো পথে ভেঙে যাবে, তখন জানবে ওরা প্যারালালি কানেক্টেড। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, যে আমার 6 আর 3 ওহম আমার সিরিজে আছে, তার সাথে এই যে 6 ওহমটা আছে এটা আমার প্যারালালি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড সি, রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড সি আমার কি আছে, এ অ্যান্ড সি এর মধ্যে এক তো প্রথমত হচ্ছে 6 + 3, যেহেতু সিরিজে থাকলে রেজিস্ট্যান্স অ্যাড হয় 9 ওহম, অ্যান্ড তার সাথে আছে 6 ওহম ইন প্যারালাল। তাহলে এবার প্যারালালে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি, না আর ইকুইভ্যালেন্ট 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে r1 r2 লসাগু যদি হয়, তাহলে উপরে থাকবে r1 প্লাস r2, এটা হয়ে যাচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট। অথবা যদি আমি আর ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে সেটা হয়ে যাবে ডিরেক্ট ফর্মুলা r1 r2/r1 প্লাস r2। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বের করতে চাই, তাহলে 9 × 6/9 প্লাস 6, তাহলে আলটিমেটলি আসছে 6×9 = 54 ডিভাইডেড বাই 9 × 6 = 3 দিয়ে কাটলে 3×8 = 54, 3×5 = 15, তাহলে আলটিমেটলি আসছে আমার 18/5। এটা আসছে আমার এ আর সি এর মধ্যে রেজিস্ট্যান্স। তাহলে এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে যদি তোমাদের কনভার্ট করে আমি এঁকে দেখাই, তাহলে এই মুহূর্তে আমার এই 3 ওহম রেজিস্ট্যান্সটাকে নিয়ে আমি কোনো রকম হাত দিইনি। আমি এইখানে প্রথমে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি সিরিজে করেছিলাম, সিরিজে কানেকশন করার পর এটা এসেছিল আমার 9 ওহম, এর সাথে আমার এই যে 6 ওহম রেজিস্ট্যান্সটা ছিল সেইটা আমার প্যারালাল ছিল, প্যারালাল ছিল। এবার এর সাথে আলটিমেট যেটা এলো, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটা এর সাথে কানেকশন ছিল, আমি অতটা লক্ষ্য করিনি, এই পজিশনে আমার ছিল। তাহলে এইটা আমার এখানে ছিল 3 ওহম, আর এটা এসেছিল আমার 6 ওহম। তাহলে এদের যে পয়েন্টটা এসেছিল সেইটা, এইটা সি ছিল, মানে এইটা সি মানে এটাও সি, কারণ এই দুটো শর্টেড। তাহলে এদের দুটো প্যারালাল কম্বিনেশন করে আলটিমেট আমার যেটা এসছে সেটা হচ্ছে 18/5। তাহলে এই হচ্ছে আমার এ আর এই হচ্ছে বি। এবার আমি কি দেখতে পাচ্ছি যে এই 18/5 ওহম এসছে এই দুটোর কম্বিনেশন করে, তারপর এর সাথে আমার 3 ওহম রেজিস্ট্যান্সটাও আছে। তাহলে 3 ওহম রেজিস্ট্যান্সটাকে আমি কিভাবে আঁকবো, তাহলে 18/5/3, আবার যদি কারেন্ট পাঠাই তাহলে দুটো ভাগে ভাঙছে, তখন 18/5 আর 3 ওহম আমার
আবার কিসে আছে না সিরিজে আছে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে আবারও 18/5 আর এ আমার 3 ওহম যেটা আছে সেটা সিরিজে আছে। তাহলে আমি এখন লিখতে পারবো যে তারপরে যে রেজিস্ট্যান্সটা হবে সেটা আমার 3 ওহমের সাথে প্যারালাল। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে নাও রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি between A and B means resistance of 18/5 and 3 ohm in series তার মানে আমি বলতে পারবো যে এটা যদি আমরা আর আর ড্যাশ দিয়ে দেখি তাহলে হয়ে যাবে 18/5 প্লাস 3 এত ওহম। তার মানে আসছে আমার 33/5 এত ওহম। এইটা যেটা আর ড্যাশ এলো এটা আবার এই 3 ওহমের সাথে আমার প্যারালালি কম্বিনেশন হবে। 33/5 আর এটা হয়ে যাবে 3 ওহম। তাহলে R dash will be parallel to 3 ohm resistance, তবে আমরা পাবো হচ্ছে then we got R of AB, equivalent resistance of AB equals to আমি লিখতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবার আমরা এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করার জন্য আমরা দেখতে পাবো যে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে R1 R2 করব, R1 R2 মানে 33/5 into 3 divided by 33/5 plus 3। তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 3999 ডিভাইডেড বাই 5 আর নিচে আসছে 15 আর 33 প্লাস 15 ডিভাইডেড বাই 5। তার মানে এইখানে আমার 5 আর 5 আউট হয়ে যাচ্ছে, তাহলে অপরে আসছে 99 ডিভাইডেড বাই 5 আর 3 8 3 আর 4 3 দিয়ে যদি কাটি 3 33 99 3 16 48, তো আলটিমেটলি আসছে আমার 33/16 ওহম। এটা আনসার ফর আর এ বি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার আসছে 33/16 ওহম। এটাই আমার আলটিমেট আনসার। তো এই প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পেরেছো। একটা স্টেপ ওয়াইজ তোমায় করে করে আসতে হবে, তবে তুমি এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। একটা দুটো নিউমেরিক্যাল প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হবে। এরপর আর একটা নিউমেরিক্যাল এরা দিয়েছে, এই দুটো নিউমেরিক্যাল যে করিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এক্সামে এই টাইপের নিউমেরিক্যাল আসবেই আসবে। তো সবাই জিনিসটা ঠিক করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। এরপর নিউমেরিক্যালসটা কি বলছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স। আমায় কারেন্ট বের করতে বলেছে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে
in the circuit shown in figure, then the EMF of the battery is 1.8 volt and internal resistance বলে দিয়েছে 2/3 ohms। ঠিক আছে, এবার তাহলে আমরা কি করব না, আগে প্রথমে আমার সার্কিটটাকে সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে দুটো সাইড এরা আমার প্যারালালি, এর সাথে আবার এই দুটো প্যারালাল, কিন্তু এদের মাঝখানে পয়েন্ট আছে, তার মানে এই দুটো আমার ওদের সাথে সিরিজে আছে। তাহলে আমি এটাকে কিভাবে ক্যালকুলেট করব? তো এটাকে সিম্পলিফাই করে আমি একটা এঁকে দেওয়ার চেষ্টা করছি। জিনিসটা এইভাবে হবে, যেটা 3 ওহম যেমন আছে, এই যে নিচের সার্কিটটা হবে যেমন এই 6 ওহমটা আছে, এটা যেমন আছে আমার নর্মালি এটা আমার থেকেই যাবে। এর সাথে যে দুটো রেজিস্ট্যান্স আছে 8 ওহম আর 2 ওহম, এদের যে কানেকশনটা আছে তারপর তারা নিজেদের মধ্যে সিরিজ কানেকশন করেছে। এটা একটু ভালো করে নোটিস করতে হবে। এটা আমি ড্র করছি সুবিধার্থে। এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে আমার 2 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, এটাও আমার 6 ওহম, এটা আমার ই দেওয়া আছে 1.8 ভোল্ট, আর রেজিস্ট্যান্স দেওয়া আছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স 2.3 ওহম। এটা সি, এখান দিয়ে কারেন্ট ফ্লো করাচ্ছে। এইবার আমাকে বলো যে কোথায় কি আছে জিনিসটা। তাহলে 8 আর আমার 2 আর আমার 4 আর 6 প্যারালাল, তাদের সাথে নিজেরা নিজেদের মধ্যে সিরিজে আছে। তাহলে আমরা যদি একটা একটা করে বের করি, যদি করতে থাকি জিনিসটা, তাহলে কি হবে? তাহলে 1/r 1, এটাকে আমরা R1 নাম দিচ্ছি ইকুইভ্যালেন্টটাকে, তো 1/8 প্লাস 1/2। তুমি ডিরেক্টও করতে পারতে, এটা কোনো সমস্যা নেই। তাহলে 8 লসাগু হবে 1 প্লাস 4 হবে 5/8। তার মানে R1 চলে আসবে আমার 8/5, মানে উল্টে গিয়ে 8/5 আসবে, মানে হয়ে যাচ্ছে আমার পয়েন্টে যদি করি 1.6 ওহম সামথিং আসবে। তাহলে এটা হলো আমার এই দুটো গেল। এরপর আমার পরেরটা যদি দেখি যে R2 উইথ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, তাহলে এখানে তুমি লিখতে পারো যে R1 equivalent resistance between equivalent resistance between 8 ohm and 2 ohm। এরপর যেটা আসছে আমার if R2 যদি আমি ধরে নিই equivalent resistance between 4 ohm and 6 ohm, এটা আমি ডিরেক্টলি করব। তো R2 ইকুয়ালস টু আমি পেয়ে যাবো 4 ইন্টু 6 বাই 4 প্লাস 6, 24 ডিভাইডেড বাই 10, তখন আসবে 2.4। এটা হলো, তাহলে এই লাইনটা আমার গেল, এরা তার মানে নিজেদের মধ্যে আমার সিরিজ আছে। টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য মিডিল ব্রাঞ্চ, ধর মিডিল ব্রাঞ্চের যে টোটাল রেজিস্ট্যান্স, এরা আমার আলটিমেট জোনে সিরিজে আছে। তাহলে দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য মিডিল ব্রাঞ্চ মিডিল ব্রাঞ্চের আমার টোটাল রেজিস্ট্যান্স যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে আমার 1.6 প্লাস 2.4 এত ওহম, আলটিমেটলি আসছে আমার 4 ওহম। তাহলে এবার কি হলো না, এবার তিনটেই এরা প্যারালালি আছে, তাহলে তিনটেই যদি প্যারালালে থাকে তাহলে আমার কি হবে, টোটাল
রেজিস্ট্যান্স যেটা আছে আমার, তাহলে আলটিমেট আসছে উপরেরটা 3 ওহম, তারপর এটা 4 ওহম, আর একদম নিচেরটা 6 ওহম। তাহলে এরা সবাই আছে আমার রেজিস্ট্যান্স আর ইন প্যারালাল। আমার তিনটে রেজিস্ট্যান্সই আমার আলটিমেটলি আসছে প্যারালালে। তাহলে আমি এখান থেকে যদি প্যারালালে কাউন্ট করি তাহলে কি দেখতে পাবো না, 1/r, 1/3 প্লাস 1/4 প্লাস 1/6। এটাকে যদি সলিউশন আমি করি তাহলে আলটিমেটলি 12 লসাগু হবে 4 + 3 + 2, মানে 9/12। অথবা যদি আমি এটাকে আর লিখি তাহলে অতএব আর সমান হয়ে যাবে আমার 12/9। হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি টোটাল সার্কিট রেজিস্ট্যান্স, যেটা আমার টোটাল মানে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স ওটা আমি ক্যালকুলেট করেছি। তাই টোটাল সার্কিট রেজিস্ট্যান্স আমার কত হবে না, তার সাথে আমার এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমার অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল সার্কিট রেজিস্ট্যান্স যেটা আমার আসছে সেটা হয়ে যাচ্ছে আমার 12/9 প্লাস 2/3 এত ওহমস। তখন আলটিমেটলি আমার আসছে কত, 12 লসাগু হলে আমার 9 লসাগু হলে তাহলে 12 + 6 তার মানে 18/9, তার মানে আলটিমেটলি আসছে আমার 2 ohms। তাহলে আমার টোটাল সার্কিট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তাহলে টোটাল কারেন্ট আমার কত হবে, তাহলে পরের স্লাইডে দেখাই যে টোটাল কারেন্ট আমার হয়ে যাবে যে মেন সার্কিট কারেন্ট, টোটাল কারেন্ট, মেন সার্কিট কারেন্ট যেটা আমার হবে সেটা হয়ে যাচ্ছে আমার টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। অথবা আমি লিখতে পারবো যে 1.8 ডিভাইডেড বাই 2। টোটাল ইএমএফ আর 1.8 ভোল্ট দেওয়া আছে ব্যাটারি, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়েছে 2, তাহলে হয়ে যাবে 0.9 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বের করতে বলেছে কারেন্ট থ্রু, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, আমায় বের করতে বলেছে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে। তার জন্য আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, যেহেতু তিনটে প্যারালালি আছে ভোল্টেজ সব জায়গায় সেম থাকে। তাহলে আমার পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ অ্যান্ড সি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ অ্যান্ড সি কত হবে, তাহলে নাও পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ অ্যান্ড সি, তাহলে কি হবে না, টোটাল আমার এদের অ্যাক্রসে যে টোটাল, এটা করতে গেলে যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড সি তুমি যদি করতে যাও, তাহলে যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স তোমার বেরিয়েছে সেটা ইন্টু যে মেন কারেন্ট, সেই দুটোকে তোমার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা বেরিয়েছে আর ইন্টু যে টোটাল কারেন্ট বেরিয়েছে আই, সেটার গুণ করতে হবে। তাহলে টোটাল যে আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা বেরিয়েছে 9/12 এত ohms। তাহলে 12/9 ওহম। তাহলে আমি লিখবো 12/9, টোটাল কারেন্ট যেটা আমার বেরিয়েছে 0.9, তাহলে এটা কেটে গিয়ে 0.1 থাকছে, তখন হয়ে যাবে 1.2 ভোল্ট। তাহলে এইবার যেহেতু তিনটে টার্মিনালই আমার প্যারালালে ছিল, তাহলে প্যারালালে থাকার মেন ম্যাটার কি না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ভোল্টেজ ভি সেম থাকবে, যেহেতু প্যারালাল কানেকশানে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে অতএব কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স
3 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে আমার কারেন্ট কত হয়ে যাবে, টোটাল যে ভোল্টেজ বাই যে রেজিস্ট্যান্সের ব্রাঞ্চে বের করতে বলেছে 1.2, টোটাল যে ভোল্টেজ 1.2 ভোল্ট, আর যার অ্যাক্রসে তোমাকে কারেন্ট বের করতে বলেছে 3 ওহমে, তাহলে ওটা বাই 3 যদি তুমি করো তাহলে তুমি পেয়ে যাবে 0.4, তাহলে আলটিমেটলি 0.4 অ্যাম্পস। তাহলে কারেন্ট আমার ফ্লো করছে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 0.4 অ্যাম্পিয়ার। এটা আমার আনসার, আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অনেকবারই এক্সামে তোমরা দেখতে পাবে। কারো যদি কোনো কোয়েরি থাকে, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার এই পর্যন্তই ছিল। এরপর যেটি ইলেকট্রোম্যাগনেটিজম পড়ানো হবে, তারপর দুটো চ্যাপ্টার আছে, মডার্ন ফিজিক্স, সামথিং কিছু ডায়োড ট্রানজিস্টার কিছু জিনিস আছে, ওগুলো বলে দেওয়া হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে আস্ক করবে, অথবা কমেন্ট সেকশনে জানাবে যে যদি কোনো জিনিসে বুঝতে অসুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ।